যাক বাবা, হাঁপ ছেড়ে বাঁচলাম। এত টেনশন, এত জটিল সমীকরণের হিসেব নিকেশ নিয়ে কি আর শো করা যায়? একদমই যায় না। অবশেষে বাংলাদেশ বিশ্বকাপে আছে এবং খুব ভালোভাবেই আছে। প্রথম রাউন্ডের বাধা পেরিয়ে সুপার 12-এ লাল সবুজের ছেলেরা আশার পালে দোলা লেগেছে বাংলার কোটি ভক্তের। সে কারণে চড়া হাসি দিয়ে আমিও আজকে আপনাদেরকে ওয়েলকাম করতে পারবো। এই কয়দিন যে টেনশনটা নিয়ে করেছি, যে শঙ্কাটা নিয়ে করেছি, আজকে আপাতত সেইটা নাই। সো আপনাদেরকে ওয়েলকাম করছি। আমি ফারজানা জহির, মরুর বুকে বিশ্বকাপ ঝড়, পাওয়ার্ড বাই ইয়ামাহা। এবং আমার সাথে যথারীতি আমি থাকলে যিনি থাকেন তিনিও আজকে অনেকটা শঙ্কামুক্ত, হাসি যদিও খুব টায়ার্ড, সকাল থেকেই অনেক ব্যস্ত ছিলেন। শামীম আশরাফ চৌধুরী, ইন্টারন্যাশনাল ক্রিকেট কমেন্টেটর, এবং আমার সাথে আরেকজন আছেন, তিনিও অন্য যারা গেস্ট এসেছে তারা প্রতিদিনই বলতো যে আসবো কি আসবো না, এত হিসেব নিকেশ বাংলাদেশ উঠুক, কিন্তু আজকে যিনি এসেছেন তিনি লাকি এবং তিনি হচ্ছে খুবই নির্ভর হয়ে কথা বলতে পারবেন। অভিনেতা, চলচ্চিত্রের নায়ক, মডেল এভিএম সুমন আছেন আমাদের সঙ্গে। এছাড়াও তাদের সাথে তো কথা হবেই, নিশ্চয়ই দুজনেই খুব ভালো আছেন, চেহারা দেখেই বুঝতে পারছি। আমাদের সাথে এক্স ক্যাপ্টেন হিসেবে আজকে আছেন রকিবুল হাসান, বীর মুক্তিযোদ্ধা, তার সাথেও কথা হবে। আমি শুরুতে শামীম ভাইকে দিয়ে শুরু করি, যেহেতু আপনি পুরাটা সময় কমেন্ট্রি করছিলেন। কেমন লেগেছে বাংলাদেশের পারফরমেন্স ওভারঅল আজকে? ওভারঅল তো এক্সেপশনাল পারফরমেন্স, যেটা এক্সপেকটেশন যেটা ছিল সেটাই ঘটেছে। যদি 20 রানে 25 রানে জিততো, ক্লোজ কল, তাহলে কিন্তু ভাবতাম যে বাংলাদেশের যে পটেনশিয়াল সেই অনুপাতে খেলতে পারেনি। কিন্তু আজকে তারা যেই মানের এবং পিএনজি যেই মানের, ঠিক ওই পার্থক্যটা খেলার মাধ্যমে বাংলাদেশ একেবারে পরিষ্কার করে দিয়েছে। অ্যান্ড ইটস এ গুড থিং। কমেন্ট্রিতে যে বললাম যে হাফ ছেড়ে বাঁচার ব্যাপারটা, আগের 2 দিনও কমেন্ট্রি করেছি, সার্বক্ষণিকভাবে টেনশন। রেডিওতে অনেক সময় চেষ্টা চলে একটু আড্ডা মারার ঢঙে কমেন্ট্রি করা, বা একটু চুটকি বা একটু হাসি তামাশা করা, একদম ছিল না গত 2 দিন। আজকে হাসি তামাশার একেবারে মনে হচ্ছে সবসময় ওটা চলছে। বাংলাদেশ যখন ব্যাট করছিল, এখন যখন উইকেট যাচ্ছিল তখন তো আরও বেশি হচ্ছিল। তো সব কিছু মিলিয়ে একটা রিলিফ, অ্যাজ ইউ মেনশন শুরুতেই, যে একটা চাপের মুখে মনে হচ্ছিল যে বাংলাদেশ আছে। একটু বিচলিত ছিল প্রথম অবস্থায়। এখন অন হাইন্ডসাইড আমাকে একজন বলছিল আসার আগে, ইচ্ছা করে কি স্কটল্যান্ডের সাথে হারলো যে B2-তে যাওয়ার জন্য কেন অন্য গ্রুপে যেতে পারে? নিয়ম তো চেঞ্জ হয়েছে জাস্ট পরশুর দিন। তার আগে পর্যন্ত তো নিয়ম ছিল বাংলাদেশ কোয়ালিফাই করলেই হচ্ছে মানে ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপে B1-এ থাকবে। আমরা এটা একদমই আইসিসির, মানে আইসিসি যে ফিফার মতো না, আনপ্রফেশনাল আছে কিছুটা, সেটার আরেকটা এক্সাম্পল। যাই হোক, সেটা অন্য ব্যাপার। আজকে খুশির দিন, একটু খুশি মনে কথা বলি। রকিবুল ভাইয়ের কাছে যাই। যদিও রকিবুল ভাই, এটাই হবার কথা ছিল আসলে, রিয়েল সিনারিও যেটা সেটা এটাই। আমরা বিশ্বকাপ শুরু করার আগে এই প্রথম রাউন্ড বাংলাদেশকে ধরেই রেখেছিলাম যে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে, এবং সেটা ধরেই কিন্তু আমরা সবাই সেরকমই প্ল্যানিং করেছিলাম যে বাংলাদেশ যাবে কোন গ্রুপটায়, সব কিছু মিলিয়ে। এবং প্রথম 2টা ম্যাচে আনফর্চুনেটলি সেটা আমরা দেখিনি, এবং স্কটল্যান্ডের সাথে হেরেই গিয়েছি। ওমানের সাথে যদিও আমরা জিতেছি, তারপরে অনেক বেগ পেতে হয়েছে। আজকে এসে মনে হচ্ছে যে রিয়েল বাংলাদেশ দল যেরকম হওয়া উচিত, খুব যে বেশি ভালো বাহবা পাওয়ার জন্য সেরকম কিছু না, রিয়েল বাংলাদেশটাই আমরা দেখেছি। ধন্যবাদ পমি আপনাকে। এটা অবশ্যই যেটা শামীম আশরাফ বলছিল, এখন একটা স্বস্তির সুবাতাস চলছে আর কি। যেরকম একটা অবস্থায় আমরা পড়ে গেছিলাম যে আদৌ আমরা পারবো কি পারবো না। আর যেটা কথা বলা হয়েছে যে আজকে যে ডিফারেন্সটা একটা দেখা গেছে যে একটা বড় টিম, একটা টপ লেভেলের একটা টেস্ট প্লেইং কান্ট্রির টিম এবং একটা অ্যাসোসিয়েট মেম্বার কান্ট্রির টিমের মধ্যে একটা পার্থক্য থাকে, সেটা কিন্তু বাংলাদেশ আজকে বোঝাতে পেরেছে। এবং আমি মনে করি যে ফাইনালি আওয়ার ব্যাটিং হ্যাজ রিয়েলি কাম অফ এজ। অর্থাৎ এই প্রথম বোধহয় টুর্নামেন্টের সবচেয়ে বেশি পাওয়ার প্লেতে আমরা রানটা করতে পেরেছি, 40+ রান। একই সঙ্গে মাহমুদুল্লাহর অসাধারণ ব্যাটিং আমরা দেখেছি, সাকিব আল হাসানের অ্যাবসলিউটলি কনসিস্টেন্ট পারফরমেন্স আমরা দেখছি। একই সঙ্গে লিটন রানে আসা শুরু করেছে, বোলিংয়ে আমরা দেখছি যে আমাদের সবই ঠিক আছে। 180+, এটা কিন্তু T20-তে বাংলাদেশের সর্বোচ্চ রান এখানে। আর একই সঙ্গে আমার একটা কিছু মাইলস্টোন গুলো আমরা দেখলাম। সাকিব আল হাসানের, তিনি ধরে ফেলেছেন ইসেকে, লাসিদ মালিঙ্গাকে, এবং 6 জন বেস্ট রান স্কোরারের মধ্যে তিনি এসে গেছেন। ওভারঅল পারফরমেন্স ইজ এক্সেলেন্ট। এবং এই ধারাবাহিকতাটা যদি থাকে, এই মোমেন্টামটা যদি থাকে, অর্থাৎ গতিটা কিন্তু এখন ঊর্ধ্বগতি। তো এটা নিয়ে যদি আমরা বোধহয় সম্ভবত এই গ্রুপে ইসের সঙ্গে গেছি, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আবারও
ওই গ্রুপটাকে, আমি যে গ্রুপে আমরা গেছি, আমার কাছে জানি কেন মনে হচ্ছে এই গ্রুপটা আমাদের জন্য বেটার গ্রুপ হয়েছে। এই জন্য এই খেলাটা কিন্তু উপমহাদেশের মতন কন্ডিশনে একটা খেলা হচ্ছে। স্পিন ধরা শুরু করেছে, আজকে দেখলাম আমাদের বোলারদের বল কিছুটা টার্ন করেছে। তো স্লো বোলার্স উইল কাম ইনটু প্লে এখানে। এক, 2 নম্বর হলো যে ওখানে যদি যেতাম আমরা, ওখানে দেখেন আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া অসাধারণ ক্রিকেট খেলছে। পাকিস্তান এই ওয়েস্ট ইন্ডিজকে প্র্যাকটিস ম্যাচে একেবারে বিধ্বস্ত করেছে আফগানিস্তান, 190 দিয়ে স্কোর প্লাস, এবং ওয়েস্ট ইন্ডিজ ওভারঅল। সো অল সেড এন্ড ডান, আমি ফিল করি যে এই একটা রিদমে এসছে বাংলাদেশ ক্রিকেট টিম। মানে যা হয় ভালোর জন্যই হয়, শেষমেশ কথা এটাই। যেটাই হোক, আজকে অনেকখানি চাপ মুক্ত হলাম। যতখানি চাপ আমরা এই কয়দিন নিয়েছি সবাই মিলে, বাংলার ক্রিকেট ফ্যানরা, ক্রিকেটাররা কিংবা আমরা, আমার মনে হয় যে বাংলা সিনেমার কোনো নায়কও এত চাপ নেয় না। বাংলা সিনেমার একজন নায়ক এখানে আছে। কি মনে হয়, চাপটা কি অনেক বেশি ছিল কিনা আমাদের জন্য? চাপটা আসলে নিজেদের ক্রিয়েট করা, আমার ফার্স্ট ম্যাচের পরে যেটা মনে হয়েছে। আর আজকে হ্যাঁ আমরা আরও কিছু ম্যাচ দেখতে পারবো, বাট এই মেন্টাল স্টেট নিয়ে যদি আমাদের খেলোয়াড়রা যায় নেক্সট লেভেলে খেলতে, আমার মনে হয় না উইল বি ভেরি হ্যাপি। বিকজ পাপুয়া একটা সার্টেন জায়গার পরে আমরা সবসময় আমাদের ফ্লোটা ছেড়ে দিই। এটা এই যখনই এই জিনিসটা হয় তখনই দেখি পুরো টিমের ভেতরে না একটা আত্মবিশ্বাসের অভাব আগে থেকেই থাকে। সেটা কোন কারণে হয় জানি না। যেমন আজকে একটা 30 রানে 7 উইকেট ছিল, তারপর মুস্তাফিজ মাইর খেলো, মানে যে মানুষটার মাইর খাওয়া উচিত না লিটারেলি পাপুয়া নিউগিনির কাছে। মানে ওই জায়গার যে ফ্লোটা ড্রপটা, এটা যদি ঠিকঠাক কোনো দলের কাছে পড়ে, ইভেন ওয়েস্ট ইন্ডিজ, আমার কাছে এই ওয়ার্ল্ড কাপের যে লাইন আপ সবচেয়ে বেশি সারপ্রাইজ করবে আফগানিস্তান। পাকিস্তান যে জেদ নিয়ে এসছে, এটা একটা ড্রিভেন ফোর্স, অ্যান্ড এইটা ওদেরকে অনেক দূর নিয়ে যাবে। এই ধরনের কোনো দলের সামনে আমরা পড়লে, আমরা এই মেন্টাল স্টেট নিয়ে আমরা ছাতু হয়ে যাব। বাট উই গট বি, মানে নিজেদের ভেতরে ওই প্র্যাকটিসটা আনতে হবে। মেন্টাল যুদ্ধ করতে নামছে পুয়ার ফিল্ড। একদমই ভ্যালিড কথা বলেছে, কিন্তু একেবারেই মানে খুব কোর ফলোয়ার কিন্তু তিনি, একদমই ভ্যালিড কথা বলেছে। এবার আমরা ভাবছিলাম যে শুরুতে একটু ভালো ভালো কথা বলে তারপরে অ্যানালাইসিসে যাব কঠিন কঠিন কথায়, কিন্তু তিনি যেহেতু শুরু করে দিয়েছেন সেহেতু আমাকে যেতেই হচ্ছে। যে খুবই অ্যালার্মিং কিন্তু এই পর্বটা আমরা পার করেছি, যদিও প্লাস পয়েন্ট একটা যে মোমেন্টাম ভালো নিয়ে যাচ্ছি, কিন্তু তারপরেও আমরা যখন ওয়েস্ট ইন্ডিজ কিংবা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকার বিপক্ষে নামবো, সাউথ আফ্রিকাও খুব ভালো খেলেছে প্রস্তুতি ম্যাচগুলোতে দেখলাম, সেক্ষেত্রে আমাদের জন্য বিশেষ করে আমাদের কিন্তু ওপেনিংয়ের সমস্যাটা এখনও দূর হয়নি। ওপেনিং সমস্যা দূর হয়নি, ওই পয়েন্টে আমি একটু বলতে চাই। রকিবুল হাসানের সঙ্গে আমরা প্রথম ম্যাচে স্কটল্যান্ডের সঙ্গে 52 for 6 একই ঘটনা ঘটেছিল। রকিবুলের সঙ্গে আমরা দুজনই সহমত ছিলাম যে গোয়িং ফর দ্য কিল বা মরণ কামড় দেওয়ার ব্যাপারটা, যেটা বাংলাদেশ সবসময় দেখা গেছে ছেড়ে দিচ্ছে, আজকেও প্রায় সেটা ঘটে যাচ্ছিল at one point। এত দূর পর্যন্ত রান কিন্তু এগোনোর কথা না পাপুয়া নিউগিনির। সো এই জায়গাগুলো খুব 20 overs, it must be concentrated cricket, you must give it your best। আজকে মুস্তাফিজুর বোলিং দেখে ভেরি অর্ডিনারি মনে হচ্ছিল, ভেরি ওয়েওয়ার্ড। লাস্ট ম্যাচে একটু ভালো বোলিং করলো, তার আগের ম্যাচেও খুব ডিস্টার্ব ছিল, প্রস্তুতি ম্যাচে দুটোতেও একটু ডিস্টার্ব ছিল। মুস্তাফিজ ঠিক মুস্তাফিজের মতো ছিল না, এখন রিদমটা পাচ্ছে না ফর সাম রিজন, বাট হি ইজ সাচ আ মাস্টার প্লেয়ার। আই মিন ওই ব্যাট প্যাচ ব্যাটারদের যেরকম যায়, বোলারদেরও সেরকম যায়। আমার মনে হয় মুস্তাফিজ যদি একটু ঠান্ডা মাথা খেলে, জাস্ট বেসিক্সে যায়, যখনই একটু বেশি চেষ্টা করে তখন এলোমেলো হয়ে যাচ্ছে, কিন্তু তার বেসিক যেটা স্ট্রেংথস ওইগুলো যদি ফলো করে, আমার মনে হয় সুপার 12 ভালো কিছু আমরা দেখব। আমি একটু স্কোর কার্ডটা, ফুল স্কোর কার্ডটা একটু দেখিয়ে দিতে চাই দর্শকদেরকে। আমার প্রোডিউসার যদি এটা এখানে শো করে ফুল স্কোর কার্ডটা ম্যাচের, পাপুয়া নিউগিনির সাথে বাংলাদেশের ফুল স্কোর কার্ডটা, সেটা আমরা একটু দেখে নিচ্ছি। এবার মাহমুদুল্লাহ রিয়াদ ক্যাপ্টেন, আজকে ক্যাপ্টেনের মতোই খেলেছেন। এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা ভালো আশার কথা যে মাহমুদুল্লাহ রিয়াদ তার যেই ব্যাট প্যাচটা, যদিও লাস্ট ম্যাচেও তিনি শেষের দিকে খুব কার্যকর কয়েকটা রান করেছিলেন, কিন্তু আজকে কিন্তু তিনি পুরোপুরি ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। 28 বলে, শুধু তার ফার্স্ট টেস্ট না, পুরো বাংলাদেশ টি20, বাংলাদেশের হয়ে টি20তে হাইয়েস্ট মানে ফার্স্ট টেস্ট 50 তিনি করে ফেলেছেন 28 বলে। সাকিব আল হাসান লাস্ট ম্যাচেও তিনি রান করেছেন, আজকেও রানে আছেন। সবচেয়ে ভালো বিষয় বোধহয় এটা যে সাকিবের যে একটা ব্যাট প্যাচ যা ছিল বিশেষ করে ব্যাটিংয়ে, সেটা বোধহয় সাকিব আল হাসান যে বড় মঞ্চের প্লেয়ার সেটা বোধহয় তিনি আরেকবার দেখিয়ে দিয়েছেন। 37 বলে 46 করেছেন, আফিফ করেছেন 14 বলে 21 শেষের দিকে, যেটা খুবই কার্যকর। এবং আফিফ প্রায়শই ইদানিং সময়ে এই
কাজটা করে দেন। শেষের দিকে মেরে খেলতে গিয়ে যদিও তিনি আউট হয়েছেন, সেই সময় কিন্তু মেরে খেলা ছাড়া আসলেই উপায় নেই। এবং তাদেরটা যদি দেখি, তাদের ব্যাটিং ইনিংস পিএনজি, সেখানেও কিন্তু সাকিব আল হাসান, আজকে যেটা বলছিলাম যে সাকিব আল হাসান তো ওয়ার্ল্ডে এমনিতেই ফার্স্ট ম্যাচেই মালিঙ্গাকে টপকে টি20তে ওয়ার্ল্ডের হাইয়েস্ট উইকেট টেকার হয়ে গিয়েছেন এবং আজকে তিনি 9 রান দিয়ে 4টা উইকেট নিয়ে কিন্তু আরেকটা রেকর্ড করে ফেলেছেন। সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপে শহীদ আফ্রিদির পাশে বসেছেন তিনি, 39টা উইকেট আছে। সেই স্ট্যাটটাও যদি আমরা এবার একটু দেখে নিই, সাকিব আল হাসানের ওয়ার্ল্ড কাপ বোলিংয়ের স্ট্যাটটা যদি আমরা একটু এবার দেখে নিই, যে শহীদ আফ্রিদির সমান কিন্তু 39টা উইকেট এখন সাকিব আল হাসানের হয়ে গেছে। এবং সাকিব আল হাসানের কিন্তু সুযোগ আছে, যেহেতু সামনে আরও ম্যাচ আছে, সেহেতু এইটা টপকে যাওয়ার এককভাবে টি20 ওয়ার্ল্ড কাপে হাইস্ট উইকেট টেকার হবার সেটা কিন্তু আছে। 27টা ইনিংস তিনি খরচ হয়েছে তার এই 39টা উইকেট নিতে, যেখানে শহীদ আফ্রিদির সম্ভবত 34টা ইনিংস খরচ হয়েছে। তার ইকোনমিও আজকে টোটাল ওয়ার্ল্ড কাপে কিন্তু বেশ ভালো ছিল, 6.37, এবং আজকে যেই উইকেট তিনি নিয়েছেন 4 উইকেট 9 রান দিয়ে, সেটাই তার সেরা বোলিং ফিগার এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপে। তো কেমন লেগেছে সাকিবের পারফরমেন্স ওভারঅল? বলে তো আসলে শেষ করা যাবে না। আজকে সাকিবের ভিন্ন রূপ দেখেছি আমি যখন কমেন্ট্রিতে ছিলাম। গত ম্যাচ পর্যন্ত হি ওয়াজ ডিপেন্ডিং মোর অন আর্ম বল, তার আর্ম বলে বাক খাওয়ানোর চেষ্টা করছিল না, লাইন লেংথ ভেরিয়েশনের উপরে কিন্তু চেষ্টা করছিল এবং কিছু কিছু স্লোয়ার দেওয়ার চেষ্টা করছিল আর্ম বলের মধ্যে। আজকে টপ, হি ওয়াজ ফ্লাইটিং দ্য বল আর টার্ন করছিল। সাকিব ইজ নট দ্য বিগেস্ট টার্নার অফ দ্য ক্রিকেট বল, এবং সাকিব আজকে যে টার্ন আদায় করেছে আমি খুব অনেক সময় দেখিনি তাকে এই বাকটা আদায়। দ্যাট শোজ কনফিডেন্স। অফকোর্স পিএনজির মতো ব্যাটসম্যানরা যারা খুব আসছিল আর যাচ্ছিল, এই ধরনের ব্যাটসম্যানদের বিরুদ্ধে এই ধরনের, বাট এটা একটা অপরচুনিটি করে দিয়েছে সাকিবকে। তার যে আর্সেনালে বিভিন্ন ভ্যারাইটিস অফ বোলিং আছে, এইটার প্র্যাকটিসটা করার জন্য সাকসেসফুলি তিনি করেছেন। টি20 বিশ্বকাপে সাকিবের ব্যাটিং রেকর্ডটা দেখতে পাচ্ছি, সেরা 6 তিনি আজকে ঢুকে গেছেন। এটাও কিন্তু একটা বিশাল বড় রেকর্ড, এবং এটাও টপকে যাওয়ার সুযোগ তার সামনে আছে। 675 রান 28টা ইনিংসে, হায়েস্ট করেছেন 84, গড় 29.34। স্ট্রাইক রেটটাও কিন্তু তার ওভারঅল স্ট্রাইক রেট সম্ভবত 120-এর ঘরে আছে, কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপে যদি দেখি আমরা, স্ট্রাইক রেটটা অনেকখানি বাড়িয়ে নিয়েছেন তিনি, প্রায় 126.5-এর কাছাকাছি। 50 আছে 3টা তার, টোটাল 50 সম্ভবত সাকিবের 7টা, এর মধ্যে ওয়ার্ল্ড কাপেই আছে 3টা। আমি একটু রকিবুল ভাইয়ের কাছে যেতে চাই, সাকিব সম্পর্কে রকিবুল ভাইয়ের কাছ থেকে শুনতে চাই যে ওভারঅল সাকিবের, কারণ আমরা তার আগে কিন্তু সমালোচনা করেছিলাম, বিশেষ করে প্রথম ম্যাচের পরে রকিবুল ভাইয়ের কাছ থেকে আমি সমালোচনা শুনেছিলাম, যেহেতু বাংলাদেশ দল হেরে গেছে এবং সাকিব সেখানে অনেক ধীর গতিতে ব্যাটিং করেছেন। আজকে তার মূল্যায়ন শুনতে চাই। ধন্যবাদ। সমালোচনা যেটা আমি করেছিলাম ওটা খুব গঠনমূলক সমালোচনা ছিল, এবং আমি ক্রিকেটের আঁতুড়ঘর থেকে এসেছি। I know what to do at what situation, how you apply. আমার পিছনে ব্যাটসম্যান থাকবেই, কাজে আমি আমার ব্যক্তিগত পারফরমেন্সের জন্য যদি আমি সময় খরচ করি, বল ওভার্স থেমে থাকবে না। তো কাজেই আমি বলবো যে কোনো ওই মাপের প্লেয়ারদেরকে এই সমালোচনা নিতেই হবে। তবে আজকে আমি মাহমুদুল্লাহর একটা কথা দিয়ে আমি আপনার প্রশ্নের উত্তরটা দেব। মাহমুদুল্লাহ কিন্তু একটা কথা দিয়েছে, যেটা কিন্তু আপনাদের উদ্দেশ্যেই বলেছে, যারা মিডিয়াতে আছেন, সাংবাদিকতা করে। সে কি বলেছে? সে বলেছে যে আপনারা আমাদেরকে এই কথাটা বলবেন না যে আমাদের কমিটমেন্টের অভাব আছে। কমিটমেন্টের অভাব নেই, কমিটমেন্টের অভাব আমাদের আছে। আমরা যারা 16 কোটি নির্বাচক বাংলাদেশ ক্রিকেটের, ভেরি স্যাড, আই এম ভেরি সরি টু টেল ইউ দ্যাট। তো আমি যেটা বলবো যে সাকিবের আসল টেস্টটা কিন্তু এখনো হয় নাই। পাপুয়া নিউ গিনি ইজ নট দ্য টেস্টিং ফিল্ড। টেস্টটা হবে হলো স্যার ফাইনাল গ্রুপে যখন খেলাটা শুরু হবে। উইকেট ছোট কিছু কিছু ভ্যারেন্টিয়ার হয়েছে। হি ইজ এ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, হি বোলস উইথ আর্ম বল, যেটা শামীম বললে, সে তার লাইন এর লেন্থের উপর ডিপেন্ড করে, অ্যান্ড হি প্লেস টু দ্য উইকনেস অফ দ্য ব্যাটসম্যান। সে ব্যাটসম্যানকে এত ভালো রিড করতে পারে, এটা অনেক কম বলারই আছে, এবং সেই জন্যই সে আজকে বিশ্বমানের খেলোয়াড়। কার কাছ থেকে যেরকম বিশ্বমানের খেলোয়াড়, প্রত্যাশাও কিন্তু বিশ্বমানের থাকবেই। আমার থাকবে, আপনার থাকবেন, দেশবাসীর থাকবে। কাজেই এখানে আর আমরা যারা খেলার থেকে এসেছি, ক্রিকেটের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমরা কিন্তু আমরা কথা বলবো, কোন বস্তুনিষ্ঠ কথা বলবো, এরকম বলবো না যে এটা বলবো না যে ওনাদের কমিটমেন্ট। এটা আসলে সারা ওয়ার্ল্ড ওয়াইডই নিয়ম যে ক্রিকেটাররা
ভালো খেললে ভালো বলতে হবে, খারাপ খেললে সমালোচনা, আর সমালোচনা না করলে তো আসলে সেই সংশোধনটা হবে না। এই প্রেক্ষিতে আমি একটু সুমন আপনার কাছে জানতে চাই, কারণ মাহমুদুল্লাহ রিয়াদের প্রেস কনফারেন্সটা আজকে আমি শুনছিলাম, তিনি কিন্তু সবাইকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে একেবারে ভেঙেই বলেছেন, কোনো রাগঝাক তিনি রাখেননি। গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সমস্ত মিডিয়া, ইভেন যারা অ্যানালিস্ট আছেন, যারা আপনারা ভক্ত আছেন, সবাইকে বলেছে যে কমিটমেন্ট নিয়ে কিন্তু খুব কি বেশি সমালোচনা হয়েছে। উই অ্যাকচুয়ালি ডিজার্ভ দ্যাট, মানে অ্যাজ এ কান্ট্রিম্যান, ফেলো কান্ট্রিম্যান, আমাদের ওরা যখন কোনো কিছু ফেল করছে আমরা খুব জাজমেন্টাল জায়গায় এত ফাস্ট যাই, এত বিশ্রী ওয়ার্ডস নিয়ে যাই, যেটা আসলে কেউ ডিজার্ভ করে না। তো ওই জায়গা থেকে উনি যেটা বলেছেন, ফেলো কান্ট্রিম্যান হিসেবে আমি ডেফিনেটলি সাপোর্ট করি। আমাদের এত হার্শ হওয়া কখনোই উচিত না। দেন এগেইন ওনাদেরকেও এই জিনিসটা মনে রাখতে হবে যে আমাদের এই দেশি মানুষদের লাইফে এন্টারটেইনমেন্টের জায়গা ছোট, আমরা বিশালভাবে নির্ভরশীল ওনাদের পারফরমেন্সের উপরে। সো ওই প্রেশারটা আছেই, কিন্তু মানুষ আবেগ থেকে, ভালোবাসা থেকেই করে। হ্যাঁ, কিন্তু আমরা আবেগের জায়গাটা নষ্টও করি। তো ওই জায়গা থেকে আই থিঙ্ক দ্যাটস ভ্যালিড। বা আর কেন নয়, এন্ড অফ দ্য ডে হিমিং অ্যাজ ওয়েল, বাট বোর্ডের উচিত সবসময় তার প্লেয়ারকে ব্যাকআপ দেওয়া। আমাদের বোর্ড প্রেসিডেন্ট চলে আসেন একদম লাঠি নিয়ে, দ্যাটস নট রাইট। এভরি ম্যাচ যখন হারে এসে খেলোয়াড়দের, আমি এটা বলেছিলাম, এটা না, দ্যাটস নট রাইট। আমি কোনোদিন শুনি না কোনো বোর্ড প্রেসিডেন্ট এসে এগুলো বলছে। বোর্ড প্রেসিডেন্ট সবসময় তার খেলোয়াড়ের পাশে থাকবে, নো ম্যাটার হোয়াট, নো ম্যাটার হোয়াট। সো এইসব জায়গা আসলে ঠিকঠাক করা দরকার আমাদের ছেলেপেলেদের। ওই যে বললাম না ফার্স্টে মেন্টাল স্ট্রেংথের কথা, ওই মেন্টাল স্ট্রেংথ তো তখনই আসবে যখন আপনার গার্ডিয়ান আপনার পাশে, এই দেখছি একটা ব্যাড প্যাচ, একটা ব্যাড ডে গেছে, কালকে ঠিক হয়ে যাবে, তখন ওদের স্ট্রেংথটা এমনি ফিরে আসবে। আর আজকে ম্যাচের সবচেয়ে পজিটিভ বিষয় যে ভাই যেটা বললো, যে মনে আছে সাউথ আফ্রিকার রুডলফ অথবা অস্ট্রেলিয়ার ক্লার্ক আমাদের সাথে ফার্স্ট টেস্ট ম্যাচে ডাবল সেঞ্চুরি করে কনফিডেন্ট আনতো, দেন তো ওদের একটা লং কেরিয়ার হতো। তো আজকে আমার যেটা মনে হলো যে এই বিশ্বকাপে হয়তো আজকের এই যে পিটানোর বা ভালো বলকার যে অভ্যাসগুলো আছে, বডি অ্যান্ড মাইন্ড কানেকশন, ওইটা হয়তো নেক্সট ম্যাচ থেকে হেল্প করবে, যেহেতু আবার ফিগার আউট করতে পেরেছে ছেলেরা। সো দ্যাটস দ্য মোস্ট, মানে মোমেন্টামটা আমরা ফিরে পেয়েছি। এখন দেখা যাবে যে যেহেতু টি-20 মোমেন্টামের খেলা, ক্রিকেটটাই মোমেন্টামের খেলা, ভালো একটা সময় আমরা চলে এসেছি, নিশ্চয়ই সামনে এটা কাজে দিবে। এবং সাকিবের কথা যেটা বলছিলাম, তিনি তো বড় মঞ্চের বড় প্লেয়ার, এর আগেও তিনি বলেছেন তার একটা কিক দরকার, সেটা আমরা 19 ওয়ার্ল্ড কাপে দেখেছি, এবং এবারও ওয়ার্ল্ড কাপে এসে আবার তিনি কিন্তু খারাপ সময় কাটিয়েছেন, ব্যাক করেছেন। কিন্তু আমাদের মুশফিকুর রহিমকে আমরা দেখছি যে তার লম্বা সময় ধরে তার খারাপ সময়টা কাটছেই না, ব্যাট প্যাচটা কাটছেই না। রকিবুল ভাই যদি কিছু বলেন মুশফিকের ব্যাটিং সম্পর্কে, কেন এরকমটা হচ্ছে? দেখেন, মুশফিক যে মাপের প্লেয়ার, মানে আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেটে তো তাকে সবসময় ধরা হয়, হি ইজ দ্য টেকনিক্যালি ইজ দ্য মোস্ট বেস্ট ব্যাটসম্যান, এবং সে রান পাচ্ছে না, হি ইজ নট ইন দ্য রানে নাই, বাট মেবি হি ইজ সেভিং হিজ বেস্ট পারফরমেন্স ফর দ্য ফাইনাল রাউন্ড ওয়ার্ল্ড কাপের, মেবি, অ্যান্ড আই উইশ সেটা যেন হয়। বাট সে আউটও হচ্ছে, কিন্তু কিছু কিছু মানে শর্টস যেগুলো সে কাটল করতে হবে, যেটা আমাদের ক্রিকেট ক্যারিয়ারেও আমরা যখন খেলেছি বা ই করেছি, দেয়ার ওয়ার সার্টেন শর্টস, আমার ফেভারিট শট হইতে পারে সেটা, যেরকম আমি 9 বার আউট হয়েছিলাম বুক করে পাকিস্তানে ফার্স্ট ক্লাস ক্রিকেটে, এবং আমাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে কাদা সামা ক্রিকেট, ওর পাকিস্তানের টেস্ট প্লেয়ারদের সঙ্গে খেলতাম তখন, দেন আই কাট ডাউন দ্যাট শট, আমি ওই শটটা কাট করেছিলাম, যে অর্থাৎ দেয়ার সামথিং, কিছু একটা ভুল কোথাও হচ্ছে, সমস্যা হচ্ছে। তো এই জিনিসটা মুশফিক যদি একটু দেখে নেয়, একটু নিজেকে ঠিক করে নেয়, যে আই স্পেন্ড সাম টাইম, আমি ওই শটগুলো খেলবো না, স্কুপ শট বা এটা, তারপরে দেখবেন ওর কিছু কিছু আউট। আর আজকের ইনিংসের একটা জিনিস কিন্তু আমরা কেউ আলোচনায় আনি নাই, আপনি দেখবেন আমরা কিন্তু বল ফিল্ডার বেছে বেছে মেরেছি, এবং আমরা যে আউট হয়েছে, নাইম শেখ বলেন, মুশফিক বলেন, আর লিটনকে বলেন, একবারে যেখানে ফিল্ডার আছে তার কাছে মেরেছি। তো হিয়ার একটা, আর দুটো কি হচ্ছে, যে আমাদের যে প্রিমিয়ার লিগে, এই বিপিএল এ, যে আমাদের যে মাঠগুলোকে ছোট করে আমরা খেলি, যে রান বেশি করানোর জন্য ব্রডকাস্টারদেরকে এবং স্পন্সরদেরকে খুশি করানোর জন্য, তার প্রাইস আমরা এখন দিচ্ছি, অর্থাৎ প্লেয়ার অভ্যস্ত হয়ে গেছেন যে কতটুকু জোরে মারলে বাউন্ডারি লাইন ক্লিয়ার করবে। আর এটা যে 75 ইয়ার্স, যেটা কি স্ট্যান্ডার্ড আইসিসির, এই যে মাঠগুলো বড় মাঠ, সেখানে দেখেন আমরা ক্যাচ আউট হয়ে আসতেছি বাউন্ডারি লাইন থেকে 3 গজ 2 গজ ভিতরে। তো এভরিথিং রিমেন্স অন প্র্যাকটিস। কাজে ডোমেস্টিক ক্রিকেটে আমাদেরকে ওই শাক দিয়ে মাছ রাখলে হবে না, আমাদেরকে ওই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ওইভাবেই আমাদের, ওই আদলেই আমাদেরকে চলতে হবে। মুশফিক রহিম উইল ডেফিনেটলি কাম ব্যাক, আমার এই বিশ্বাসটা আছে, এবং তাকে সেই আস্থাটা দেওয়া উচিত। আজকে খুব ভালো লেগেছে যে 4 নম্বরে ব্যাট করতে গেছে, গত ম্যাচেও কিন্তু তাকে এই জায়গায় আসা উচিত ছিল, কারণ ওই সময় কিন্তু পার্টনারশিপ নাইম আর সাকিবের মধ্যে হয়ে গেছে, এবং হি ইজ এ গ্রেট ফিনিশার, এবং সে বাংলাদেশের ক্রিকেটের, এবং সে কিন্তু সাংঘাতিক একটা কনফিডেন্ট
একটা একটা প্লেয়ার, ইজ এ মানে কি বলবো আর কি, ইজ এ কমপ্লিট একটা প্যাকেজ ব্যাটিং এর জন্য। তো মুশফিককে নিয়ে খুব বেশি চিন্তার করার কারণ আমি দেখি না, যদিও সে রান পাচ্ছে না, বাট রান পাবে আমার বিশ্বাস ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি, আমরাও সেটাই আশা করছি। রকিবুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সামনে শীঘ্রই আবারও নিশ্চয়ই কোনো এক পর্বে আপনার সাথে দেখা হবে আবারও। ভালো থাকবেন। ধন্যবাদ। রকিবুল ভাইকে বিদায় দিয়ে আমি শামীম ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো, মুশফিক আমাদের জন্য দুশ্চিন্তার কারণই, কারণ আমরা কিন্তু এই ব্যাটিংটাতে এসে একটু ধরা খেয়ে যাচ্ছি। বোলিংটা এখনো পর্যন্ত এই প্রথম রাউন্ডে যতটুকু দেখলাম যে আমাদের বোলাররা ঠিকঠাক কাজ করছেন, দুই একটা যেমন আজকে মুস্তাফিজ ফর্মে ছিলেন না, লাস্ট ম্যাচে সেটা পুষিয়ে দিয়েছেন, আবারও হয়তো পরবর্তীতে পুষিয়ে দিবেন বা বাকিরা পুষিয়ে দিচ্ছেন, কিন্তু ব্যাটিংটাই আসলে আমাদের চিন্তার কারণ। এবং যখন আমরা ওই বড় দলের সাথে খেলতে যাব, এটা হয়তো আমাদেরকে ভোগাতে পারে। আমরা যদি মুশফিকের ব্যাটিংটা আউটটা আমাদের কাছে আছে, আজকে যদি তার আউটটা দেখে নিই, যেহেতু রকিবুল ভাই বললেন যে শট সিলেকশনে তিনি কিছু ভুল করে থাকেন, মুশফিকের আউটের ভিডিওটা যদি আমরা একটু দেখে নিই, উনি কিন্তু অফসাইডে মেরেছেন, উনি কিন্তু ডিপ স্কোয়ার লেগে মেরেছেন, অফসাইডে সময় ছিল, মেরে দিতে পারতেন। এইটাই সিলেকশন, যে শট সিলেকশনের ব্যাপারটা নিয়ে তার অসুবিধা হচ্ছে। আর রকিবুল যেটা বলছিলেন যে অ্যাকচুয়ালি রিভার্স সুইপ এবং স্কুপে সে অনেকবার দিস আর প্রিমেডিটেটেড শট, স্কুপে অলরেডি বলের গুণগত মান না দেখে, বল রিলিজ পয়েন্টে কি হচ্ছে না দেখে কিন্তু আগে থেকে ব্যাটসম্যান আমি এটা স্কুপ করব অথবা রিভার্স সুইপ করব, না হলে পজিশন মতো যেতে পারবে না। এবং সে কারণে সে কিন্তু দিস ওয়াজ মোর অর্থোডক্স শট, এটা না যে সে অন্য কিছু ট্রাই করেছে, জাস্ট ক্র্যাম্প ফর স্পেস, আড়ষ্ট হয়ে গেছিলেন। এই শট খেলার জন্য একটু জায়গা লাগে মানে নিজের জায়গা করে নিতে হয়, জায়গা তো করতে পারেননি, আড়ষ্ট হয়ে যাওয়ার কারণে হাতটা খুলতে পারেননি, হাত না মারলেই তো নিয়ন্ত্রিত শট খেলা যায়। সেটাই প্রবলেমটা সেখানেই আসছে। স্ট্যান্সের একটা নতুন জিনিস দেখলাম, ও ফ্রন্ট ফুটে এখন কম, যে ও ফ্রন্ট ওয়াইজ যায়, মানে ওর বডির ফ্রন্ট ওয়াইজ। ওয়েল আই হ্যাভ নট নোটিসড ইট, কিন্তু কথা হচ্ছে যে রকিবুলের সঙ্গে একমত, হি ইজ এ গ্রেট প্লেয়ার। একটা ব্যাট প্যাচ যাচ্ছে, এটা থেকে বেরিয়ে আসবে। লিটন কিছু রান পেয়েছে আজকে, খুব শীঘ্রই আমারও মনে হচ্ছে লিটনের ব্যাটিং নিয়ে আমরা কথা বলবো, লিটনের আউটটাও দেখবো। তবে আশা করছি যে মুশফিককে ফিরতেই হবে, মুশফিক না ফিরলে আমাদের জন্যই বিপদ হয়ে যাবে, দলের জন্য বিপদ হয়ে যাবে, কারণ তার ফেরাটা আমাদের জন্য খুবই দরকার। সুমন, আপনার কাছে জানি যে যেহেতু শুটিং করেন সবসময়, সিনেমায় অনেক ধরনের শুটিং হয়, মোটর সাইকেল নিয়ে কখনো কোনো সিন ছিল শুটের? হ্যাঁ, ফার্স্ট সিনেমাতেই ছিল। আপনার ফার্স্ট সিনেমা তো ঢাকা অ্যাটাক সম্ভবত? না, দ্যাটস থার্ড। ফার্স্ট ওয়ান ছিল অচেনা হৃদয়, 2015 সেখানে ছিল। হ্যাঁ। আচ্ছা, কেমন লাগে মোটরসাইকেলে শট দিতে বা চালাতে? এমনিতে চালান কিনা মোটরসাইকেল? না, এমনিতে আমি কোনো ভেহিকেলই চালাই না, আমার ঢাকার রাস্তা প্রচন্ড প্যানিক। আচ্ছা, কিন্তু এই পেছনে একটা মোটরসাইকেল আছে, দেখেছেন নিশ্চয়ই, খেয়াল করেছেন? এত সুন্দর না দেখার তো কথা না। না, এটা ফার্স্টেই দেখেছি। আচ্ছা, এটা যদি আপনাকে দেওয়া হয় চালাবেন? মানে বাসা নিয়ে যাও নাকি এখানে চালাবো? উপায় নেই, বাসায় নিয়ে যাওয়ার। হয়তো কিছু ট্রিক্স ফলো করলে নিয়ে যেতে পারেন, সেগুলো আমি পরে অফ এয়ারে আপনাকে শিখিয়ে দিব। যেহেতু 2 নম্বরই বুদ্ধি, দর্শকের সামনে দেওয়া যাবে না, কারণ এটা আসলে দর্শকের জন্যই রাখা, আমরা কেউ এটা নিতে পারবো না। দর্শক কিভাবে এটা পেতে পারেন, এই সুন্দর ইয়ামাহার মোটরসাইকেলটা, সেটা আপনাদেরকে জানাবো। তবে আমাদের সঙ্গেই থাকুন, একটা ব্রেক থেকে ফিরে এসে জানাবো। ব্রেকের পর চলে এলাম আবারও মরুর বুকে বিশ্বকাপ ঝড় নিয়ে, পাওয়ার্ড বাই ইয়ামাহা। যেটা বলছিলাম যে ইয়ামাহা সুন্দর এই মোটরসাইকেলটা কি করে আপনারা পেতে পারেন সেই বিষয়ে জানাবো ব্রেকের পরে। তো সেটার জন্য কুইজ কোনটা আছে, সেই কুইজটা আগে দেখিয়ে দিই আপনাদেরকে। ডিবিসি মেগা কুইজ, প্রথম পর্বের প্রশ্ন। এবারের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক কে? অপশন এ সাকিব আল হাসান, বি মাহমুদুল্লাহ রিয়াদ, সি মুশফিকুর রহিম। উত্তর পাঠাতে DBCM স্পেস এ অথবা বি অথবা সি লিখে SMS করুন 26969 নম্বর। 25 অক্টোবরের মধ্যে যত খুশি ততবার। 3 পর্ব মিলিয়ে সর্বোচ্চ সঠিক উত্তরদাতা পাবেন ইয়ামাহা এর সৌজন্যে ব্র্যান্ড নিউ মোটরসাইকেল। আমি জানি না। সো দেখে নিলেন, এখন থেকে SMS করতে লাগুন, কারণ যত বেশি SMS করবেন তত বেশি মোটরসাইকেলটা আপনি নিজের করে পাবার সম্ভাবনা অনেক মজবুত হবে। আমার যেহেতু উপায় নাই, আপনারা SMS করতে থাকুন। যেটা বলছিলাম যে আমরা ব্রেক থেকে ফিরে বাকি আমাদের যে দুশ্চিন্তার কারণগুলো আছে সেগুলো নিয়ে একটু কাটাছেড়া করব। মুশফিকের উইকেটটা আমরা দেখে নিয়েছি, এবারে যদি আমরা একটু লিটনের উইকেটটা এখানে একটু দেখিয়ে দেন, আমি প্রডিউসার যদি আমাকে একটু দেখিয়ে দেয় এখানে।
শামীম ভাইয়ের কাছ থেকে শুনবো, কারণ হচ্ছে যে লিটন আজকে ভাবছিলাম যে অনেকদিন পরে হয়তো সেট হয়েছেন, লিটন সেট হয়ে হয়তো ভালো করবেন। রান অফ স্ট্যাম্পের বাইরের বল ছিল, কিন্তু রান এসছে তার ব্যাট থেকে বিভিন্ন শট খেলে, কিন্তু কনফিডেন্স লেভেলটা কেন যেন মনে হয় যে এখানে ছিল না। ইভেন এই শটটা যখন ট্রাই করলো, ইট ওয়াজ নাইদার এ স্লগ সুইপ, প্রপার অ্যালং দ্য গ্রাউন্ড সুইপও ছিল না, হাফ কক শট। সো এক্সটেনশন অফ দ্য আর্মস, যেটা কন্ট্রোলটা সাধারণত দরকার, সে অফ সাইডে কিন্তু মোটামুটি নিয়ন্ত্রিত খেলা খেলেছে। আজকে অন সাইডে তার এই শটটা খেলে সরাসরি একেবারে ফিল্ডে ভালো ক্যাচ ধরেছেন, এটা মানতেই হবে। পিএনজির ফিল্ডের একটা অসাধারণ ক্যাচ, যেটা ডাইং অন এম, সেই ধরাটা, কিন্তু সেই সুযোগটা কেন দিয়েছে? 18 রান করতে সক্ষম হয়েছিল, কিন্তু তার ক্ষমতা যেটা, সেটা কিন্তু আরো অনেক বেশি না, বিশেষ করে এই পজিশনে যখন থাকে। আমরা আজকে যেটা ভাবছিলাম যে যেহেতু তিনি একটা 20 পার করে ফেলেছেন, সেহেতু নিশ্চয়ই লিটন আজকে একটা থিতু হয়েছেন, এবং এই সময় থিতু হলে যেটা হয় যে দলের জন্য টি20তে স্কোর বাড়িয়ে নেওয়ার কাজটা করে যান। এই 30-29 রানকে বাড়িয়ে নিয়ে একটা 50 করে ফেলবেন, যেটা দলের কাজটা অনেক সহজ করে দিবেন। কিন্তু শেষ পর্যন্ত কাটতেও লিটনের ব্যাট প্যাচটা আসলে কাটলো না, সেটা আমরা নাইমকেও দেখলাম ধারাবাহিকতা ধরে রাখতে পারলো না। পরের পর্বে এটা আমাদের জন্য কতখানি অশনি সংকেত হতে পারে? অশনি সংকেত ঠিক বলবো না, কিন্তু লিটনের জন্য একটা ওয়েক আপ কল, যে আমার শট সিলেকশনের ব্যাপারটা আমি আরেকটু কেয়ারফুল থাকা দরকার। বিশেষ করে নাইম শেখের শটটাও কিন্তু মনে হয় কতদিন আগে সৌম্য সরকারের শটের একটা রেপুটেশন মনে হলো, যে একজন ফিল্ডার ডিপ মিড উইকেটে দাঁড়িয়ে থাকা পছন্দ মতো, তাই সেই ফিল্ডারটাকে খুঁজে বের করে নেওয়া হয়। ইটস রিডিকুলাস। এই ধরনের খুব কঠিন একটা বল তা না, চড়াও হওয়ার একটা চেষ্টা, চড়াও হলে বাবা গো ফুল হক। এই যখনই দোমনা থাকে, ইভেন লিটনের যে সুইপের কথা বলছিলাম, ইটস নট এ ফুল ব্লাডেড শট, যে স্লগ সুইপ যেটা বলি, আর নট অ্যালং দ্য গ্রাউন্ড, সে কারণে হাতে গেছে। সো দিজ আর লিটল থিংস, যে যদি আমি প্রপার শটসে যাই, লেটস গো 100% ফর ইট। দোমনা হলে কিন্তু ক্রিকেটের সব ফর্ম্যাটে বিপদ আছে, এই ফর্ম্যাটে তো আরও বেশি। একদমই। আর যেটা বলছিলাম, আমরা ব্রেকের মধ্যেও বলছিলাম যে বাংলাদেশের জন্য এটা আসলে কতটা অ্যালার্মিং যে এখনো পর্যন্ত সেই রান কারা করছে। সাকিব আল হাসানের উপরে হয়তো প্লেয়াররা মনে মনে বিরক্ত হতে পারে। আইসিসির লাস্ট 6টা টুর্নামেন্ট যদি আমরা দেখি, যেগুলোতে হচ্ছে ম্যাচ যদি দেখি যেগুলোতে বাংলাদেশ জিতেছে, প্রত্যেকটাতেই সাকিব আল হাসানই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। সো পারফরমেন্স কিন্তু আসছে কার কাছ থেকে বোঝাই যাচ্ছে। এবং আজকের ম্যাচটা থেকে তো আমরা 4-5 জনের নামের বাইরে দেখি না ম্যাচ যখন জেতায়। হ্যাঁ, ম্যাচে যখন, ইভেন আজকের ম্যাচটাই ধরেন না এক্সাম্পল, কে খেলেছেন? মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন, মুশফিককে বাদ দিলে সাকিব খেলেছেন। সেই ঘুরিয়ে ফিরিয়ে এক ম্যাচে ও আমাদের মানে জুনিয়ররা সেইভাবে ধারাবাহিকতা মেনটেন করতে পারছে না, বা ম্যাচ উইনিং যেই ভূমিকাটা সেটা তারা রাখতে পারছে না। অ্যাবসলিউটলি। মানে লিটনের পারফর্ম না করাটা শুধুমাত্র ওর জন্য খারাপ না, মানে আমাদের জন্য অনেক পেইনফুল, বিকজ এত সুন্দর ব্যাটিং করে, টাইমিং এত সুন্দর। ওর একটাই ঝামেলা আমার যেটা মনে হয়, যে বলের ম্যারিট সবসময় বিচার করে না, আর সবসময় হি ইজ রেডি টু প্লে দ্যাট শট, এবং ওইটাতে যাবেই ও। বলের লেংথ দেখে না, বলের গতি দেখে না, ই জাস্ট ডাজ ইট। এইটাই ওর মেইন প্রবলেম। বাট ও যখন ফর্মে থাকে, ওর চেয়ে দেখতে সুন্দর শট কেউ খেলে না। সো বিউটিফুল। কিন্তু কেন? এটাই আমার বোধগম্য না, যার কাছে এই ক্যাপাবিলিটি গুলো আছে, আমি অযথা আমার উইকেট থ্রো করবো কেন? প্রিমেডিটেড শট, এর আগের ম্যাচটাতে হাফ পিচে বল পড়েছিল, দ্যাটস সাপোজেডলি এ শর্ট পিচ ডেলিভারি। আমি দাঁড়িয়ে থাকি বা ব্যাকফুটে যাই, সে হিট ওয়েন্ট ফর এ চার্জ, আর শেষ পর্যন্ত হি হ্যাড টু চেক এ শট, আর এক্সট্রা কাভারে সহজ একটা ক্যাচ দিয়ে দিল। এইভাবে আউট হওয়াটাই কিন্তু দৃষ্টিকটু হয়ে দাঁড়ায়, এবং দ্যাট টেলস ইউ দ্যাট হিজ কনফিডেন্স লেভেলে কিছুটা ঘাটতি তো এখন যাচ্ছে। একটা সুযোগ ছিল আজকে, যদিও খুব টপ শটস খেলে 29 রান করেনি, কিন্তু একটা পর্যায়ে তো পড়েছিল, যেটা পমি বলছিল, কিন্তু সেটাকে সে ক্যাপিটালাইজ করতে পারে নাই। মানে এই সেম জায়গায় আমি বলবো যে আমাদের এখানে হয়তো মেন্টরশিপের একটা ঘাটতি আছে, বিকজ এই ধরনের খেলোয়াড়রা যখন চলে আসে সিস্টেমে, ওদেরকে ঝালাই করতে হয়। লোক সবাই সচিন বা কোহলি হিসেবে জন্মাবে না, যে ন্যাচারালি ট্যালেন্টেড। অনেকে হাসি আছে, অনেকে বেভান আছে, যারা খেলতে খেলতে খেলোয়াড় হয়েছে। হাসি অনেক পরে কিন্তু ডিবিউ করেছে 30+ অবস্থায়, বাট কনসিস্টেন্টলি রান করে গেছে, বেভান রান করে গেছে। এরা কিন্তু জন্মগতভাবে খেলা নিয়ে আসে না, বর্ন প্লেয়ার না, তো এরা সিস্টেম এদেরকে ওই পলিশটা করেছে। তো আমাদের তো ওই সিস্টেমটা থাকতে হবে। এবং আপনি মেন্টরশিপের কথা বলছিলেন, যেটা আমরা এবারে দেখেছি যে ইন্ডিয়া নিয়ে গিয়েছে মহেন্দ্র সিং ধোনিকে মেন্টর হিসেবে। আমাদের বারবার মাশরাফি বিন মুর্তজার কথা আসছিল, তিনি কিন্তু খুব ভালো টিমকে ইন্সপায়ার করতে পারেন। ইভেন তামিম ইকবালও কিন্তু মাশরাফি পরবর্তীতে এই কাজটা অনেকখানি করে নিতে পারতেন। দলের সবাই একটা উজ্জীবিত থাকতো তাদের দুইজনের কথা। হয়তো কোনোভাবে সেই অভাবটা কি শামীম ভাই আমরা বোধ করছি? অভাব তো, মাশরাফির অ্যাবসেন্স তো
বিরাট একটা অভাব, এটা বলতে হবে। তার যদি ফিজিক্যাল প্রেজেন্স থাকলে এই মাঠে উজ্জীবিত করে ফেলতো দলকে। অ্যান্ড এভরিওয়ান ফ্রম দ্য মোস্ট সিনিয়র প্লেয়ার্স টু দ্য নিউয়েস্ট প্লেয়ার, সবাই তার জন্য জান দিয়ে। হি ইজ দ্য বাংলাদেশ, সেটাই। আচ্ছা ঠিক আছে, এখন উনি খেলতে পারছেন না বিকজ অফ ল্যাক অফ ফর্ম, বাট অ্যাজ ইউ সেড মহেন্দ্র সিং ধোনি এখন কিন্তু ফর্ম অনুযায়ী অত ভালো খেলছে না। একটা খুব ক্রুশিয়াল ম্যাচে আইপিএলের দলকে জয়ী করেছিলেন সেমিফাইনালে বা ওয়ান অফ দ্য কোয়ালিফায়ার্স। কিন্তু ক্রেডিট ওয়ার ক্রেডিট ইজ ডিউ, যে সৌরভ গাঙ্গুলি কিন্তু এদের সঙ্গে খেলেছে সবার সঙ্গে। সৌরভের শেষের দিকে কোহলি এসছে, মহেন্দ্র সিং ধোনির সাথে খেলেছে, কিন্তু তথাপি মহেন্দ্র সিং ধোনিকে বলেছে তুমি এখন ইউর দ্য রাইট ম্যান টু বি এ মেন্টর অফ দ্য টিম, অ্যান্ড ইট ওয়াজ ওয়েলকাম বাই দ্য ক্যাপ্টেন। কোহলি কিন্তু ঠেটা ধরনের একটা লোক, আমরা জানি যে তার অ্যাটিটিউডও কিন্তু যে খুব ভালো, কম বয়সে হি ওয়াজ ভেরি ভেরি অ্যারোগেন্ট। এখন কিছুটা ওয়াটার ডাউন, অনেকটা অ্যাকসেপ্ট করছে। ইভেন হি হ্যাজ ওয়েলকাম দিস। সো আমাদের এই জায়গাটা একেবারে ট্যুরে যে বা ওয়ার্ল্ড কাপে পাঠানোর ব্যাপারটা ছাড়া মেন্টর কথাটা মনে হচ্ছে যে সিনিয়র ক্রিকেটার্স বা অন্য দিক থেকে যাদের জ্ঞান আছে তাদেরকে ব্যবহার করা একটা ভালো আইডিয়া। আমার মনে হয় যে মহেন্দ্র সিং ধোনির ব্যাপারটা অনেকখানি যে মেন্টরশিপের আড়ালে কোচ কিনা, মানে অনেকখানি কোচের মতো হয়তো তিনি কাজ করবেন। যাই হোক, আমরা আমাদের দলের অনেক সমালোচনা ক্রিটিসাইজ হয়তো এরই মধ্যে করে ফেলেছি কোনোভাবে। যদি রিয়াদ ভাই বা এটা কিন্তু অন্যরকম, এটা কিন্তু আমরা ভালো চাচ্ছি বিদায় আমরা মনে করি যে এই জিনিসগুলি করলে আরো ভালো করেছি। না না, কনস্ট্রাকটিভ। তারপরও আমরা আমাদের রিয়াদ ভাই দেখলে এটা কোনোভাবে মাইন্ড করতে পারে হয়তো। না না, যাই হোক, রিয়াদ ভাই আজকে আসলেই ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সেই মানে ভূমিকাটা রিয়াদ ভাই রেখেছে। রিয়াদ ভাইয়ের আমি যদি একটু গ্রাফটা দেখিয়ে দিতে চাই, আজকের পারফরমেন্সের যদি প্রোফাইলটা তার দেখিয়ে দিতে চাই। মাহমুদুল্লাহ রিয়াদের একটা ব্যাটিং দেখছি আমরা, তাছাড়া একটা স্ট্যাট আছে আজকে তার রানের, সেটা যদি আমরা প্রোফাইলটা দেখিয়ে যেতে চাই, প্লেয়ার প্রোফাইল। He looked very confident. এই যে ফুল টসটা যেভাবে পাঠিয়ে দিয়েছে একেবারে ছক্কার মার 77 মিটার দূরে, রাইট দ্য ওয়ে থ্রু। ওই যে ক্যামেরাটা এর আগের ম্যাচে খেলেছিল ওমানের বিরুদ্ধে, ওই সময় থেকে মনে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ উইল বি অন অল আউট অ্যাটাক। সে বলেছে হাসিটা যে তার ফুটেছে একবার, তার আগে পর্যন্ত যেটা ছিল। মাহমুদুল্লাহ রিয়াদ আজকে 95 এর উপরে সম্ভবত একটা ছক্কাও মেরেছেন, বিশাল একটা ছক্কা মেরেছেন হিউজ। আমরা যদি দেখে নিই যে 50 রান করেছেন 28 বলে, স্ট্রাইক রেট ছিল চমৎকার 178.57, আর 4 ছিল তার 3টা, ছক্কা সমান 3টা ছিল। সো দারুণ একটা ইনিংস ছিল। এবং মাহমুদুল্লাহ রিয়াদের প্রথম ম্যাচে যেটা দেখেছি, ইভেন প্রেস কনফারেন্সে আমার সত্যি খুব খারাপ লেগেছে যে স্কটল্যান্ড যখন উল্লাস করছিল, বেচারা কথাই বলতে পারছিল না, মনে হচ্ছে যেন কেঁদে দিবে। তার পরের ম্যাচেও কিন্তু হাফ টাইমের বেশি সময় পর্যন্ত রিয়াদের মুখে হাসি দেখিনি। এবং আজকে তিনি যেভাবে পারফরমেন্স করেছে, কনফিডেন্ট তাকে যতখানি মনে হয়েছে শামীম ভাই, আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি জেদ থেকে তিনি এটা করছেন, অনেকগুলো প্রশ্নের অ্যান্সার তিনি দিতে চাচ্ছেন। আমার কমপ্লিটলি একটা সিনারিও মনে হচ্ছে যে আজকে শুরু হওয়ার আগে মাহমুদুল্লাহ রিয়াদ বলেছে ছেলেদের, দেখো এসবের জবাব দিতে হবে। সবাই আমরা তো জানি কী সম্বন্ধে তিনি বিরক্ত হচ্ছেন। এসবের জবাব দিতে হলে আমাদের এমন একটা কনভিন্সিং জিত আনতে হবে যেটা সবাইকে আমরা দেখে দিতে পারি যে আমাদের অবস্থানটা আসলে কোথায় এবং পাপুয়া নিউগিনি কোথায়। এটা করতে সক্ষম হয়েছে, অবদান পার্সোনালি রেখেছেন with this 50, and that is good. Captain leading from the front, general field marshal যদি শক্ত থাকে, ডিরেক্টিভ দিতে পারে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, তাহলে ট্রুপসরা তো ভালো করবেই। আই থিঙ্ক ইটস বাংলাদেশের জন্য ইট অগার্স ওয়েল। উনি খুব বিরক্ত হতে পারেন সবার উপরে, কিন্তু at the end of the day his bat is doing the talking. কাজ যেটা করার সেটা কিন্তু করে দিয়েছেন। যাই হোক, অনেক কঠিন কঠিন কথা হয়ে যাচ্ছে। আমি একটু নায়ককে ডেকেছিলাম যে একটু আমরা নরম নরম কথা বলবো, বাংলাদেশ জিতেছে, অনেক সুন্দর সুন্দর আলাপ করবো, কিন্তু তিনি দেখি পুরা একেবারে ক্রিকেট বিশ্লেষকের মতো কথা বলছেন। সে তো ক্রিকেট বিশ্লেষক, বিশ্লেষণ করে দিয়েছে। আমি ব্রেকে যাওয়ার আগে একটু ছোট করে শুনে নিতে চাই যে ইদানিং কি নিয়ে ব্যস্ততা। সিনেমা করছি, অন্তর্জাল নামের একটা সিনেমা করছি, দীপঙ্কর জীবন আছেন ডিরেক্টর, আরো কিছু সিনেমা করছি। মাসুদ রানা বলে কি কোনো সিনেমা হচ্ছে আপনার? হ্যাঁ, এমান 9, আচ্ছা, টাইটেল নাম হচ্ছে এমান 9। আমরা একটা প্রিপারেশন নিচ্ছি, বাট প্রতিবারই করোনার কারণে আমরা থেমে যাচ্ছি। বাট এবার মনে হয় যে আমরা যে প্ল্যানটা করছি একটা মানে টার্গেট সেট করেছি। হোপফুলি এবার যেহেতু করোনাটা অনেক বেশি কন্ট্রোলটা আছে, উইল বি এবল টু ডু ইট ইনশাআল্লাহ।
যাই হোক, একটা ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেক থেকে ফ্রি সময় পেলে আরও কিছু নিশ্চয়ই শুনবো ক্রিকেটার আলাপের সাথে। দর্শক, একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। মরুর বুকে বিশ্বকাপ ঝড় পাওয়ার্ড বাই ইয়ামাহা আবারও চলে এলাম। আমি যেটা জানাচ্ছিলাম যে ইয়ামাহার মোটরসাইকেলটা কিভাবে পেতে পারেন আপনারা, সেটা তো পাবেন। এছাড়া যারা সেটার জন্য অপেক্ষা করতে করতে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন বা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জন্য কিন্তু আরও সুযোগ আছে যে প্রতিদিন পুরস্কার জিতে নেবার। সেটা আজকের কুইজটা কি সেটার জন্য সেটা জানাবো। তবে তার আগে গতকালের ডিবিসির প্রতিদিনের কুইজের প্রশ্ন ছিল টি-20 বিশ্বকাপে ভারতের অধিনায়ককে, সেটার সঠিক উত্তর ছিল বিরাট কোহলি। আর সেই উত্তরটা দিয়ে সর্বোচ্চ সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন ঢাকার বাড্ডা থেকে পারভেজ হোসেন। পারভেজ হোসেন, আপনাকে অভিনন্দন। আর এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ কি সেটা। ডিবিসি প্রতিদিনের কুইজ। আজকের প্রশ্ন, বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিতে আছে কোনটি? এ রয়্যাল বেঙ্গল টাইগার, বি সিংহ, সি হরিণ। উত্তর পাঠাতে ডিবিসি স্পেস এ অথবা বি অথবা সি লিখে SMS করুন 26969 নম্বরে। 22 অক্টোবর রাত 11টার মধ্যে যত খুশি ততবার। সর্বোচ্চ সঠিক উত্তরদাতা পাবেন হালিমা গ্রুপের সৌজন্যে মোবাইল সেট সহ আকর্ষণীয় গিফট বক্স। সো গিফট বক্স এবং আকর্ষণীয় মোবাইল ফোন যদি পেতে চান তাহলে SMS করতে শুরু করে দিন। এবারে আমি একটু আলোচনা করতে চাই যে গ্রুপ নিয়ে একটা বিতিকিচ্ছিরি ব্যাপার তো হয়েই গেছে। এতদিন ধরে জানতাম যেটা, অর্থাৎ সিলেবাস দেখে যেভাবে প্রিপারেশন নিয়েছি সেটা তো উল্টিয়ে গিয়েছে। আমাদের এই শো প্ল্যান করা হয়েছে রাত 12টায়, কারণ আমরা জানি যে যেটাই হোক গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা রানার্স আপ বাংলাদেশের খেলা হবে রাত 8টায় ম্যাক্সিমাম, কারণ B1 হয়ে বাংলাদেশ পরবর্তী রাউন্ডে যাবে ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপে। এখানে একটু ক্ল্যারিফাই করে দাও, প্রথমে বলা হয়েছিল যে যদিও 2 নম্বরে এন্ড আপ করে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, দে উইল গো ইন অ্যাজ A1 and B1, 2 নম্বরে থাকলে সেহেতু তাদেরকে বলা হয়েছে সেটা 3-4 দিন আগে এসে কি করা জাস্ট 2 দিন আগে, গত পরশুদিন আইসিসি জানিয়েছে না, আগেরটা ভুল ছিল। এখন যে চ্যাম্পিয়ন হবে সে যাবে ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপে, এবং যে রানার্স আপ হবে সে যাবে ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া, যে গ্রুপটা আছে সেই গ্রুপটা, যেটা প্রথমেই আসলে যেটা হয় নিয়ম অনুযায়ী সেটাতে, এবং সেটা হলো পরবর্তীতে হলো ঘুরে ফিরে মোস্ট লাইকলি শ্রীলঙ্কা যাবে বাংলাদেশের গ্রুপটাতে। হ্যাঁ, ওদের যেহেতু কালকে একটা খেলা আছে, কিন্তু এখানে কিন্তু লস হয়ে গেছে, কারণ হচ্ছে দর্শক যারা আছে তারা তো বাংলাদেশকে B1 ধরে টিকিট কেটেছে, এবং B1 মানে আগেই যেহেতু বলে দিয়েছিল যে তারা B1 থাকবে। ক্লারিফিকেশন কিন্তু দেয়া হয়েছে যে এই অপশনটা টিকিট চেঞ্জ করার একটা অপশন আইসিসি বলেছে, যারা ওই অ্যান্টিসিপেশনে টিকিট চেঞ্জ করা যাবে, এবং জার্নালিস্টরা যারা টিক চিহ্ন দিয়েছে তারাও চেঞ্জ করতে পারবে, কিন্তু মাঝখান থেকে অনেকগুলো হ্যাসেল হবে, এটা তো ফর শিওর। এবার আমি একটু জেনে নিতে চাই যে শামীম ভাই, বাংলাদেশের জন্য আদতে কি এটা ভালো হলো না খারাপ হলো? ভালো হলো, নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট। আমার মনে হয় যে অন্য দলগুলো অপেক্ষা করছিল অন্য গ্রুপে, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তানের কাছে, আফগানিস্তান ইজ ভেরি ভেরি স্ট্রং T20 টিম, তারা কিন্তু অলরেডি কোয়ালিফাই করে গেছে, বিকজ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উপরে ছিল তারা যখন কাট অফ টাইম ছিল, যে কারণে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ তাদের এই পর্বটা খেলতে হয়েছে। তো 3টা স্ট্রং দেশ। পাকিস্তান, রকিবুল হাসান প্রথমে বলছিল দেভ গট অ্যান এজেন্ডা, ইউ মেনশনিং অ্যাকচুয়ালি, যে পাকিস্তান কিন্তু নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড তাদের ট্যুরগুলো ক্যান্সেল করার কারণে তারা একেবারে তেড়ে মেরে আছে রমিজ রাজা প্রেসিডেন্ট হওয়ার পর থেকে, এবং তাদের পরিষ্কার বলেছে আমরা এদেরকে হারাবোই, জান দিয়ে প্রাণ দিয়ে খেলবে তারা। ইন্ডিয়া টেকনিক্যালি দ্য মোর অ্যাডাপ্ট, মোর ফেভারিট টিম, এবং কন্ডিশনস এতদিন IPL-এ খেলে তারা ধাতস্থ হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে, তাদের একটা বিরাট অ্যাডভান্টেজ আছে। এবং সেটা সেই গ্রুপে না থেকে যারা ওয়েস্টার্ন টিম, সো কল্ড ওয়েস্টার্ন টিমস, মানে ইংল্যান্ড বা সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া ফর দ্যাট ম্যাটার, যারা আমরা দেখেছি নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া আমাদের স্লোয়ার পিচে এসে একটু অসুবিধায় পড়েছে। হোপফুলি যে একটু ওয়্যার অ্যান্ড টেয়ার হয়েছে বিধায় স্পিন বোলিং আমরা একটু ভালো করতে পারি, ওই গ্রুপে যাওয়াটা আমার মনে হয় যাই হোক শেষ পর্যন্ত যা হয়েছে সবকিছু ভালোই হয়েছে। শেষ পর্যন্ত আমরাও সুপার 12-এ চলে গিয়েছি, এবার একটা গ্রুপও সেটেল হয়ে গেছে। আশা করছি যে নিশ্চয়ই খুব ভালো কিছু হবে। তো সুমনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর করে অ্যানালাইসিস করার জন্য ক্রিকেটটা। আর শামীম ভাইকে তো আজকে ধন্যবাদ দিয়ে শেষ করে দেবার কিছু নেই, আবারও আসতেই হবে। তো দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, সঙ্গে থাকুন ডিবিসির। নিশ্চয়ই প্রতিদিন আমাদের এই আয়োজনে চোখ রাখবেন। মরুর বুকে বিশ্বকাপে ঝড় তুলবে ক্রিকেটাররা, ঝড় তুলবে আমাদের গেস্টরাও।